আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমি রাসেল ভাই আছি আমাদের আজকে সেকেন্ড লেকচারে চ্যাপ্টার 8 রসায়ন এবং শক্তি। সেকেন্ড লেকচারটা আমরা হোপফুলি কভার করব। তো ফার্স্ট লেকচারে হচ্ছে আমরা কি পড়ছিলাম, আমরা হচ্ছে রসায়ন শক্তি এগুলো নিয়ে কথা বলছিলাম এবং বেশ কিছু ম্যাথ কমপ্লিট করছিলাম। এবং ফার্স্ট লেকচারে পরে আমাদের বেশ অনেকটা টাইম গ্যাপ গেছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা যেটা পড়বো, আজকে যে টপিকগুলো কভার করব সেটা একটু সামারি করে নিই। আজকে যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমাদের রসায়নের ব্যবহার বা রাসায়নিক শক্তির ব্যবহার, জ্বালানি, তারপরে ফটোকেমিক্যাল স্মোক, মানে হচ্ছে পরিবেশ রিলেটেড জিনিস। এখানে খুব বেশি কনসেপ্ট আছে, এটা বলার সুযোগ নেই, বাট আমরা যতটুকু আছে এমসিকিউ এবং গ নাম্বারের কোশ্চেন মাঝে মাঝে চলে আসে সেগুলা কভার করব। এবং আজকের টপিকের থেকে আমরা মাথায় রাখবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের প্রথম স্লাইডে। আমাদের প্রথম স্লাইড বলতেছে যে ভাইয়া রাসায়নিক শক্তির ব্যবহার দেখেন। আমরা হচ্ছে এর আগের দিন রাসায়নিক শক্তি নিয়ে কথা বলছিলাম। আমাদের অনেক টাইপের শক্তি আছে, তাপ শক্তি আছে, শব্দ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, আরেকটা টাইপের শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি। এখন এই যে রাসায়নিক শক্তিগুলো আসলে আমরা কোথায় কোথায় ইউজ করি বা কোন এনার্জি থেকে আমরা কোন এনার্জিতে কনভার্ট হচ্ছি, এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখি আমাদেরকে কি বলছে। শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর কোথায় হয়? জ্বালানি পোড়ানো। আচ্ছা, জ্বালানি বলতে আসলে আমরা কি বুঝি? জ্বালানি বলতে সোজা বাংলা ভাষায় বুঝি যে ভাইয়া যেগুলো আমরা পোড়ায় আমরা রান্না বান্না করি বা আমাদের বিভিন্ন ধরনের কাজ টাজ করি। এখন আমরা যদি চিন্তা করি সবচেয়ে ব্যবহৃত জ্বালানি, সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে আমাদের সবার পরিচিত মিথেন বা CH4। এখন মিথেনকে আসলে কিভাবে জ্বালানো হয়? বায়ুর যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয়, ঠিক আছে। পোড়ায় এখানে হচ্ছে আমরা মাথায় রাখবো কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে আমাদের পানি তৈরি হবে এবং প্রচুর পরিমাণে এখানে কি তৈরি হবে? তাপ শক্তি তৈরি হবে, ঠিক আছে। আমি যদি আর একটু স্পেসিফিকলি বলি যে এখানে আমাদের মোটামুটি 890 কিলোজুল পার মোল এতটুকু এনার্জি আমাদের তৈরি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? আমাদের এখানে মিথেন বা একটা জ্বালানি আছে, এটাকে আমি অক্সিজেনের সাহায্যে পোড়াইলাম, ওকে ফাইন। পোড়ানোর পরে কি তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে এবং আমাদের বিপুল পরিমাণে কি তৈরি হয়েছে? শক্তি তৈরি হয়েছে। এই জিনিসটাই কিন্তু আমাদের দরকার ছিল। তাহলে এখানে অ্যাকচুয়ালি মিথেনের ভেতরে রাসায়নিক শক্তি ছিল, সেটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলছি? সেটাকে আমরা হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের জ্বালানি পোড়ানোর কথা। আমরা এখানে অনেক ধরনের জ্বালানি বলতে পারি। এখানে আমরা মিথেন না, এখানে আমরা হচ্ছে ইথেন নিতে পারি, এখানে হচ্ছে আমাদের বিউটেন নিতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা বিউটেন নিতে পারি, প্রোপেন নিতে পারি, ঠিক আছে। অনেক ধরনের আমাদের জিনিস আছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে জ্বালানি পোড়ানো এটা খুব সিম্পল একটা জিনিস, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। সেকেন্ডটা আসতেছে হচ্ছে আমাদের আতশবাজি। আতশবাজি এটা সবচেয়ে বেশি আমরা কোথায় দেখছি ভাইয়া? আমাদের বিভিন্ন অকেশনে, ফর এক্সাম্পল 31st নাইট, তারপরে হচ্ছে ঈদের আগের দিন বা ঈদের পরের দিন। আমাদের অনেকেই, যদি জিনিসটা করা ঠিক না তাও বলতেছি, আমাদের অনেকে হয়তো আমরা আতশবাজি ফুটাই। এখন এই আতশবাজির সময় আসলে কি হয়? আতশবাজির ভেতরে যে কেমিক্যালগুলো থাকে, আমি যদি এখানে একটু লিখি, আতশবাজির ভেতরে হচ্ছে আমাদের অনেক ধরনের কি থাকবে? জ্বালানি থাকবে, অনেক ধরনের জ্বালানি থাকবে। আমি স্ট্রাকচারটা বলতেছি বা হচ্ছে কি বলে এটাকে, ভেতরে কি কি জিনিস আছে ওইটা নিয়ে কথা বলতেছি। জ্বালানি হিসেবে কি থাকে ভাইয়া? আতশবাজির ভেতরে কয়লা থাকবে, তারপরে হচ্ছে আমাদের সালফার থাকবে এবং আরো অন্যান্য জিনিসপাতি থাকে। এগুলি মোটামুটি জ্বালানি হিসেবে ইউজ করা হয়। এখন আতশবাজির ভেতরে এই জিনিসগুলো যে থাকে, তাহলে আতশবাজি যখন ফুটানো হয় তখন এইগুলাকে হচ্ছে আমাদের পোড়ানো হয়। আমি আবার বলি, আতশবাজি যখন ফুটানো হয় তখন এইগুলাকে হচ্ছে আমাদের পোড়ানো হয় বা জ্বালানো হয়। এবং এগুলাকে পুড়তে সাহায্য করে কি? এগুলোকে পুড়তে সাহায্য করে হচ্ছে বিভিন্ন ধরনের সল্ট, যেমন পটাশিয়াম নাইট্রেট। যেমন আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরেট। এটা কিন্তু পটাশিয়াম ক্লোরাইড না, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, KClO3। এই জিনিসগুলো হচ্ছে জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। আমি একটু আলাদা করে লিখে দিই, জ্বলতে সাহায্য করে।
হোপফুলি আমরা এতটুকু ক্লিয়ার। তাহলে আতশবাজির সময় আসলে আমাদের কয়লা, সালফার এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি ছিল। এগুলা যখন আতশবাজি ফুটাচ্ছে তখন আমাদের কি বিভিন্ন ধরনের কি দেখা যাচ্ছে বলেন তো, কালার দেখা যাচ্ছে। ওই কালার, তারপর হচ্ছে আমরা কি দেখতে পাই যে আমাদের কি বলে এটাকে, অনেক বেশি পরিমাণ সাউন্ড হয়, যেটা আমরা অনেকে বেশ ভালো মতো ফিল করি যে ভাই সাউন্ড হচ্ছে, অনেক মজা হচ্ছে। তাহলে এই যে আমাদের সাউন্ড হচ্ছে মানে শব্দ শক্তিতে কনভার্ট হইতেছে, তাই না ভাইয়া? এটা কিসে কনভার্ট হইতেছে? শব্দ শক্তিতে কনভার্ট হইতেছে। ফাইন, তাহলে আমরা আতশবাজির ব্যাপারটাও মোটামুটি ভাবে ক্লিয়ার। এগুলো জাস্ট এমসিকিউর জন্য একবার রিডিং পড়ে রাখবো বই থেকে। আচ্ছা, তারপরে ড্রাই সেল। আমরা ড্রাই সেল কি সবাই দেখছি কিনা, আমি এখানে একটু নতুন একটা স্লাইড নিই, ঠিক আছে? আমরা ড্রাই সেল দেখছি কিনা সবাই? ড্রাই সেল বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শুষ্ক কোষ। আমাদের আপকামিং লেকচার, হোপফুলি লেকচার 4 মধ্যে বা 5 মধ্যে হচ্ছে ড্রাই সেল নিয়ে আমরা হচ্ছে একদম ইন ডিটেইলস কথা বলবো। এখন সিম্পলি যদি বলতে চাই ভাই ড্রাই সেল কি, খাঁটি বাংলা ভাষায় এটা হচ্ছে ভাই আমাদের ব্যাটারি। আমরা টিভির ব্যাটারি দেখছি, টিভি রিমোটের ব্যাটারি, টিভি রিমোটের ব্যাটারি দেখছি। তো এই যে আমাদের ব্যাটারি ইউজ করা হয় টিভি রিমোটের ভেতরে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ড্রাই সেল বা যেটাকে আমরা বাংলায় বলতেছি শুষ্ক কোষ। শুষ্ক কোষের ভেতরে অনেকগুলো উপাদান থাকে, সেই উপাদান নিয়ে আপাতত কোনো ধরনের কথা বলতেছি না, বাট সিম্পলি জেনে রাখি ড্রাই সেলে যেটা হয় যে ভাইয়া রাসায়নিক শক্তি হচ্ছে আমাদের কিসে কনভার্ট হবে? রাসায়নিক শক্তি হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হবে বা তড়িৎ শক্তি, যাই বলি না কেন। এই এতটুকু আমরা জেনে রাখবো। ড্রাই সেল নিয়ে আমাদের ইন ডিটেইলস পরবর্তীতে আলোচনা আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানবো ভাইয়া? ব্যাটারি, টিভি রিমোট, কি বলে টিভি রিমোটের ব্যাটারি, এটার মধ্যে কি হয়? রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়। ওকে, ফাইন। তারপর আমাদের আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল। এখন এই ড্যানিয়েল সেল নিয়েও আমাদের পরবর্তীতে অনেক ধরনের পড়াশোনা আছে। ড্যানিয়েল সেল হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। এখন ভাইয়া তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি, এখানেও মোটামুটি সেম ড্রাই সেলের মতোই, রাসায়নিক শক্তি কিসে কনভার্ট হবে? বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হবে। এটা নিয়েও আমাদের পরবর্তীতে ইন ডিটেলস অনেক বেশি আলোচনা আছে রাসায়নিক কোষ নিয়ে, ঠিক আছে? জাস্ট আপাতত জেনে নিন ড্যানিয়েল সেল হচ্ছে একটা টাইপের তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যালভানিক সেল। আমরা সবগুলো নাম এমসিকিউর জন্য খেয়াল রাখি, গ্যালভানিক সেল। আচ্ছা, ঠিক আছে। এখন আরো একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, যে হচ্ছে ড্যানিয়েল সেলগুলো কোথায় ইউজ করা হয়। এটা আমাদের বই সুন্দর করে লেখা আছে, আমি তাও একবার লিখে দিই। কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের বাস বা হচ্ছে আমাদের যে ট্রাক আছে, বাস বা ট্রাকে ইউজ করা হয়। এবং তড়িৎ রাসায়নিক কোষে যেটা ঘটে যে আমাদের দুইটা ইলেকট্রোড থাকে, দুইটা পাত্র থাকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখানে সিম্পল কথা কি ছিল ভাইয়া? ড্যানিয়েল সেল হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হবে। ড্যানিয়েল সেল আরেকটা নাম হচ্ছে গ্যালভানিক সেল, কোথায় থাকে? বাস অথবা ট্রাকের মধ্যে থাকে। আচ্ছা, ফাইন। তারপরে আসি আমরা, তারপর রূপান্তরিত শক্তির ব্যবহার, মানে সেই আগের স্লাইডটাই ঘুরে ফিরে যে আমরা কোথায় কোথায় ইউজ করি। দেখেন এখানে আমাদের একটা মজার জিনিস আছে। এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের এখানে লেখাই আছে, এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ রিঅ্যাকশন, বা হচ্ছে আমি যেটাকে বলি ফটোসিনথেসিস, ঠিক আছে? এই রিঅ্যাকশনে যেটা হচ্ছে, সূর্যালোক আছে এখানে, দেখা যাচ্ছে না? আমি এখানে লিখি সূর্যালোক আছে। এখন ভাইয়া সূর্যালোকের মধ্যে বা সূর্যের আলোর মধ্যে কি শক্তি আছে? তাপ শক্তি আছে। তাপ শক্তি আছে, তাই না ভাইয়া? এখন উদ্ভিদ যেটা করতেছে, এই তাপ শক্তিটা নিয়ে, মানে সূর্যালোক থেকে তাপ শক্তিটা নিয়ে বাতাসের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। বাতাসের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে।
এবং আমাদের কি আছে, জলীয় বাষ্প আছে, বা আমরা ধরে নিলাম পানি আছে, বা উদ্ভিদের পাতার মধ্যেও পানি থাকে মাঝে মাঝে। তো এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এইগুলা নিয়ে উদ্ভিদ হচ্ছে তার খাবার তৈরি করতেছে। তার খাবার কি জিনিস ভাইয়া? তার খাবার হচ্ছে C6H12O6, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কি একটা কেমিক্যাল জিনিস না, বা একটা রাসায়নিক পদার্থ না? তাহলে আমরা এটাকে বলবো যে ভাইয়া এখানে তাপ শক্তিটা আসলে কিসে কনভার্ট হয়েছে? তাপ শক্তিটা আসলে এখানে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে। তাপ শক্তিটা আমাদের এখানে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এটাও আমাদের গেল, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে আমাদের শক্তির যথাযথ ব্যবহার, বা এখানে এই যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখানে আমি একটা 3 স্টার বা 5 স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি। এখন একটু সিম্পলি কিছু কথা শুনি। সেটা হচ্ছে যে আমাদের যে দেশ বাংলাদেশ, এটাকে আমরা লোয়ার রিপেরিয়ান কান্ট্রি বলি, তাই না? মানে এটার মধ্যে অনেক ধরনের দারিদ্র্য আছে, অনেক প্রবলেম আছে, ঠিক আছে, বেকারত্ব আছে, অনেক ধরনের প্রবলেমের মধ্যে আছি আমরা সবাই, ঠিক আছে। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি, এটা তো বলাই যায়, এবং পলিউটেড কান্ট্রি। এবং আমরা যদি বলি ঢাকার কথা, ঢাকা হচ্ছে মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, ঠিক আছে। এখন এটা আসলে কারণটা কি? ঢাকা কেন এত দূষিত? আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে, ফর এক্সাম্পল গাজীপুর, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে সাভার, এই যে জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কলকারখানা। মোস্টলি এগুলো হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন কেন হঠাৎ করে ভাই এগুলো বলতেছি? এগুলো বলার কারণ হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, হোক সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা কোনো সিরামিক্স শিল্প সরি, তো যাই হোক না কেন, এই প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা কলকারখানা থেকে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হয়। কি কি গ্যাস আমরা যদি বলি, যে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসে, কার্বন মনোঅক্সাইড গ্যাস আসে, সালফার ডাইঅক্সাইড আসে, সালফার ট্রাইঅক্সাইড আসে, নাইট্রাস অক্সাইড আসে, তারপরে নাইট্রিক অক্সাইড আসে, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা, ডাইনাইট্রোজেন পেন্টা। মানে গ্যাসের অভাব নাই ভাই, এই প্রত্যেকটা গ্যাসে কিন্তু আমাদের কি বলে এটাকে, বাতাসের জন্য খুবই ক্ষতিকর। এখন এটার আসলে ইফেক্টটা কোথায়? এটার ইফেক্টটা হচ্ছে, ফাইনাল ইফেক্টটা হচ্ছে এই যে আমাদের টপিক অ্যাসিড রেন। কেন বলতেছে এটা হঠাৎ করে? সাপোজ কোনো একটা জায়গায়, বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, কোনো একটা জায়গায় এরকম ইন্ডাস্ট্রি আছে। আমি এগুলো একটু মুছে দিই, কয়েকটা, 3টা রাখলাম, শুধু কার্বন ডাইঅক্সাইড রাখলাম। এখন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল। এখন এই ইন্ডাস্ট্রি থেকে কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসতেছে, কারণ এখানে কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হচ্ছে। এখানে অনেক ধরনের রিঅ্যাকশন হচ্ছে, আমাদের কাপড়ের উপর বা হচ্ছে যে কোনো শিল্পের কথাই বলি না কেন, প্রচুর পরিমাণে কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয়। এখন এই কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে সাথে এখান থেকে অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস, নাইট্রিক, সালফার ডাই এগুলো আসতেছে। তো এইগুলোর কারণে ওই যে এলাকাটা আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এলাকা, হ্যাঁ, এই এলাকার যে বায়ুমণ্ডল আছে, এই যে বায়ুমণ্ডল আছে এখানে, এই বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্বটা বৃদ্ধি পায়। ভালো মতো বুঝি আমরা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্বটা বৃদ্ধি পায়। এখন ফর এক্সাম্পল আমি বললাম এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানেও কার্বন ডাইঅক্সাইড আছে, এরকম অনেক অসংখ্য কোটি কোটি অণু আছে। তো এই এলাকায় যখন আমাদের বৃষ্টি হবে, বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে কি? আমাদের H2O, পানি, তাই না? বৃষ্টির পানি। তো সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে মিশে আলটিমেটলি কি হয়ে যাবে? কার্বনিক অ্যাসিড হয়ে যাবে, মানে একটা অ্যাসিড হয়ে যাবে। H2CO3 একটা অ্যাসিড হয়ে যাবে। সেম ওয়েতে এখানে আমরা যেগুলো লেখা আছে, একটু এগুলো এখন দেখি। এখানে লেখা আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়েছে। সেম ওয়েতে সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডটা কিভাবে হয় এটা একটু বলি। সালফার বাতাসের অক্সিজেনের সাথে মিলে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে মিলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে। এটা একটা হইতে পারে। আরও একটা হইতে পারে যে না ভাইয়া, সালফার ডাইঅক্সাইডটা নিজেই পানির সাথে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে এখানে H2SO3 অ্যাসিড তৈরি করছে। এটা হচ্ছে আমাদের সালফিউরাস অ্যাসিড, আর যদি সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে তখন হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আমরা যেন দুইটা মিলাই না ফেলি, একটা হচ্ছে H2SO3 সালফিউরাস অ্যাসিড, আর একটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মেলা ডিফারেন্স আছে। ওকে ফাইন। তারপরে আমাদের নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড দুইটাই বলা যাবে।
NO2 এটা পানির সাথে রিঅ্যাকশন করে, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, ফাইনালি এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে। আবার এখানে আরো একটা তৈরি হতে পারে, আমি এটা লিখে দিই HNO2। HNO2 এটা কিন্তু নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রিক। যাই হোক না কেন, এগুলো আসলে প্রত্যেকটাই এক একটা অ্যাসিড। তার মানে কি, যখন বাইরে বৃষ্টি হচ্ছে ওই এলাকাগুলোতে আমরা দেখতেছি আকাশ থেকে পানি পড়তেছে, বাট অ্যাকচুয়ালি না ভাইয়া, ওইটা আকাশ থেকে আসলে আমাদের পানির বদলে পানির সাথে মিশে কি পড়তেছে, আমাদের অ্যাসিড পড়তেছে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড। এখন আমাদের সাথে সাথে মনে কোশ্চেন আসতে পারে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বিটিভির মধ্যে যে অ্যাসিড দিলে হচ্ছে এরকম হাত পা পড়ে যায়। এটা অ্যাকচুয়ালি ট্রু, এটা কোনো ভুল নেই। কিন্তু এই যে অ্যাসিডগুলো থাকে এগুলো কম্পারেটিভলি অনেক লঘু, মানে পানির পরিমাণটাই আসলে বেশি থাকে, যার কারণে হয়তোবা ইনস্ট্যান্টলি আমাদের হাত বা মুখ যেখানে পানিটা পড়তেছে ওটা হচ্ছে জ্বলে যাচ্ছে না, বাট এটা কিন্তু ক্ষতি সাধন করে। এটা হচ্ছে মাঝে মাঝে আমাদের চুলকানি হয়ে যাবে বা অন্যান্য ধরনের রোগ হয়ে যেতে পারে, বাট ইনস্ট্যান্টলি আমাদের কিছু বোঝা যায় না বা ওইভাবে আমরা ফিল করি না, বাট লং টার্মের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর। তাহলে এই যে আমরা অ্যাসিড রেনের ব্যাপারটা বললাম, আমরা আসলে গ নাম্বারের জন্য যখন আসবে আমরা কি লিখবো ভাইয়া, আমরা লিখবো হইতেছে এই যে কমপ্লিট যে সিনারিওটা বললাম এটাকে আমরা নিজেকে বুঝবো যে ভাইয়া আসলে এখানে কি বলছে, এখানে আসলে কি হচ্ছে, আমাদের পরিবেশের উপর কি ইফেক্ট আছে। ঠিক আছে, এরপরে যখন গ নাম্বারে আসবে অ্যাসিড বৃষ্টির ব্যাখ্যা, তখন আমরা ফার্স্টে একটা বা দুইটা প্যারা, আমি আবার বলি, ফর এক্সাম্পল আমি এখানে একটা এখানে একটু দেখাই, কোথায় দেখাবো, সাপোজ এটা হচ্ছে আমাদের খাতা, আমরা হচ্ছে প্রথম দুইটা প্যারা যেটা হাফ পেজের মতন হবে, এটা হচ্ছে জাস্ট আমরা একটু পরিবেশের কথাটা বলবো, পরিবেশ ভালো না, এই হইতেছে এগুলো একটু বলে দিব, হ্যাঁ বুঝতে পারছি হোপফুলি। তারপরে হচ্ছে আমরা ধুমাধুম এই 4-5টা রিয়েকশন দিয়ে দিব, বয়ে যা আছে এই রিয়েকশনগুলো দেওয়ার সাথে সাথে টিচারের কিন্তু এগুলাই ফোকাস করবে, এগুলো আছে নাকি নাই এটাই কিন্তু ফোকাস করবে। তাহলে এই রিয়েকশনগুলো দেওয়ার সাথে সাথে আপনার এখানে ফর এক্সাম্পল এটা 3 মার্কের কোশ্চেন, আপনি 3-এর মধ্যে 2 পেয়ে গেছেন অলরেডি, কোনো সমস্যা নেই। এরপরে পরের পেজে যাব, ডান পাশের পেজে যে আরেকটু লিখবো যে আমাদের অ্যাসিড বৃষ্টির কারণে এই হচ্ছে, এটার ইফেক্ট কি, এগুলো লিখলে মোটামুটি এখানে আমরা 3-এ 3 পাওয়া পসিবল। আচ্ছা, হোপফুলি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমাদের এখন কি শেষ হলো, অ্যাসিড বৃষ্টির টপিকটা শেষ হলো। আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফটোকেমিক্যাল স্মোগ বা ফটোকেমিক্যাল ধোঁয়া, এটা ইংলিশ নামই, বাংলা নামটা হচ্ছে স্মোক, মানে হচ্ছে ধোঁয়া। এই যে স্মোক, এটা হচ্ছে আমাদের ধোঁয়া। এখন আমরা হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে ফটোকেমিক্যাল, এই ওয়ার্ডটাকে একটু ভেঙে ভেঙে দেখি আসলে এখানে কি বলা আছে। ফটো এতটুকু দেখে আমাদের কিসের কথা মনে হয় ভাইয়া, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ আমরা বলছিলাম না, ফটোসিনথেসিস তার মানে এখানে হচ্ছে আমাদের সূর্যালোকের কোনো একটা ব্যাপার আছে, সূর্যালোকের কোনো একটা ব্যাপার আছে। আবার আমরা বলতেছি যে ভাইয়া কেমিক্যাল, তার মানে কি রাসায়নিক, এরকম কোনো একটা ব্যাপার আছে। তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক, তাই না, এটাকে আমরা বলতেছি ফটো থেকে আমরা বুঝতেছি যে ভাইয়া সূর্যালোকের কোনো একটা ব্যাপার আছে, কেমিক্যাল থেকে আমরা বুঝতেছি রাসায়নিকের কোনো একটা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা যে সূর্যালোক এবং রাসায়নিকের একটা ব্যাপার আছে। এখন আমরা এখানে সিম্পলি বুঝি আমাদের যে যানবাহন থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল আসে, ফর এক্সাম্পল কার্বন মনোঅক্সাইড, তারপর আসতে পারে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড N2O যেটাকে আমরা বলতেছি, এই যে এই জিনিসগুলো আছে, আরো আছে অব্যবহৃত মিথেন আছে, মানে জ্বালানিগুলো আছে। এই যে এই জিনিসগুলো আমাদের আসতেছে গ্যাস হিসেবে, এইগুলা সূর্যালোকের উপস্থিতিতে ওই যে আমি বলছিলাম যে ভাইয়া ফটো কথাটার মানে হচ্ছে এখানে সূর্যালোকের কোনো একটা ব্যাপার থাকবে, রাসায়নিক কথাটা মানে হচ্ছে এখানে আমাদের অনেকগুলো কেমিক্যাল জিনিস থাকবে বা কেমিক্যাল সাবস্টেন্স বা এলিমেন্ট থাকবে। ওকে ফাইন, এখন এটা সূর্যালোকের সাথে মিশে আমাদের এখানে একটা স্মোক বা ধোঁয়া তৈরি করতেছে, স্মোক বা আমরা বলতেছি যেটাকে বাংলায় ধোঁয়া তৈরি করতেছে। ঠিক আছে, এখন এটার উদাহরণটা কি, এটার উদাহরণ হচ্ছে, এটা আমরা বাস্তবে কখনো দেখছি কিনা জানি না, বিশেষ করে ঢাকায় মাঝে মাঝে এরকম দেখা যায়, প্রচন্ড পরিমাণ যখন দূষণ থাকে বাতাস যদি অনেক পরিমাণ দূষিত থাকে, তখন এইখানে এই গ্যাসগুলা সূর্যালোকের উপস্থিতিতে মিশে সূর্যালোকের সাথে বিক্রিয়া করে তারা হচ্ছে আমাদের কি করবে, ধোঁয়া তৈরি করবে। ঠিক আছে, ধোঁয়া এটা দেখতে অনেকটা কুয়াশার মতন, মাঝে মাঝে আমাদের মনে হয়
যারা ঢাকায় থাকে আমরা দেখি মাঝে মাঝে যে ভাইয়া এরকম দিনের বেলা বের হয়েছি, ফর এক্সাম্পল 10টা 11টার দিকে বের হয়েছি, বাইরে দেখতেছে অনেক পরিমাণ কুয়াশা। আসলে ভাই ওটা কুয়াশা না, ওটা হচ্ছে আমাদের এই ফটোকেমিক্যাল স্মোকটা অনেক যখন বেশি হয়ে যায় তখন এরকম দেখা যায়। তো যেটা বলতেছিলাম এটার এক্সাম্পল আপনারা হচ্ছে নেটে সার্চ করলে পাবেন যে দিল্লির অবস্থা। ঠিক আছে, আমাদের পাশেই দেশ ভারত, ভারতের যে রাজধানী নয়াদিল্লি বা দিল্লি, ওই দিল্লির মধ্যে হচ্ছে আমাদের এরকম অনেক বেশি হয়। 10টা 11টা 12টা বা 2টা 3টা বাজে, তখন ফটোকেমিক্যাল স্মোক বা এই ধোঁয়াগুলা এত পরিমাণে বেশি হয় যে বাইরে বের হওয়াটা মারাত্মক পরিমাণ টাফ হয়। এই সময় হচ্ছে বাতাসে আর কি বলে এটাকে, বাতাসের AQ লেভেলটা অনেক বেশি থাকে, AQI বা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে এটাকে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা সামনে জানবো, কোনো প্যারা নেই, এতটুকু পর্যন্ত জানলে আমাদের মোর দেন এনাফ। আচ্ছা, তাহলে এরপরে আসতেছে শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। ভাই শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব তো অনেক বেশি, আমরা এতক্ষণ পড়লাম অ্যাসিড বৃষ্টি হয়, তারপর হচ্ছে ফটোকেমিক্যাল স্মোকের কথা বললাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা বই থেকে একটু রিডিং পড়বো, আমি একটু এখানে লিখে দিই, বই থেকে আমরা রিডিং পড়বো, জাস্ট কয়েকটা কথা আমি একটু মনে করাই দিই। বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এই টার্মটা কেন আসতেছে, এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাসের কারণে, গ্রিন হাউস গ্যাসের কারণে। এখন গ্রিন হাউস গ্যাস কি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড আছে আমাদের, সালফার ডাই অক্সাইড আছে, তারপর হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন, যেগুলোকে আমরা শর্টে CFC বলে, এরকম অনেকগুলো গ্যাস আছে যেগুলোর কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, পৃথিবীর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনগুলা, গ্রিন হাউসে গ্যাসগুলো আছে সবগুলা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। এখন এখানে হচ্ছে আমরা গ্রিন হাউস গ্যাসের কথা বলছি, মানে গ্রিন হাউস ইফেক্টের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ফাইন। অতিবেগুনি রশ্মি থেকে সৃষ্ট ক্যান্সার, অতিবেগুনি রশ্মি বা হচ্ছে আমরা যেটাকে বলি ইউভি রে, এটা একটু বোঝার জিনিস আছে। সূর্য থেকে আমাদের ইউভি রে আসতেছে বা অতিবেগুনি আমাদের হচ্ছে রশ্মি আসতেছে। এখন এইটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে আমরা জানি হয়তো বা ওজোন স্তর আছে। ওজন কি জিনিস আমি একটু বলি, ওজন হচ্ছে আমাদের অক্সিজেনের একটা রূপভেদ O3। অক্সিজেন যখন 2টা থাকে তখন এটাকে আমরা বলি অক্সিজেন গ্যাস, আর অক্সিজেন যখন 3টা থাকে তখন এটাকে আমরা বলি ওজোন লেয়ার। এখন সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবীর এখানে হচ্ছে সারফেস, আমরা এখানে থাকি, এই যে আমরা এখানে আছি, হ্যাঁ। এখন অতিবেগুনি রশ্মি আসতেছে, এখান থেকে আসতেছে, ওজোন লেয়ারটা কি করতেছে, অতিবেগুনি রশ্মিটাকে আটকায় দিচ্ছে বা বাধা প্রদান করতেছে। এখন যার কারণে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। এখন যেটা হচ্ছে ভাইয়া, এই ওজোন স্তরটা আস্তে আস্তে আমাদের ভেঙে যাইতেছে, এই ওজোন স্তরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কিসের কারণে ভেঙে যাচ্ছে, এই যে আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো আছে যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করতেছে, এগুলোর কারণে হচ্ছে আমাদের ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। যার কারণে ইউভি রশ্মিটাকে এখন কি কেউ আটকাইতে পারবে, আটকাইতে পারবে না। এই ইউভি রশ্মিগুলো ডিরেক্টলি আমাদের স্কিনে লাগবে এবং এটা পরবর্তীতে আমাদের ক্যান্সার বা আলসার হয়ে যাইতে পারে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জাস্ট শুনি, সেটা হচ্ছে যে ভাইয়া এই যে CFC গ্যাসটা দেখতেছেন না, CFC গ্যাসটা, কার্বন মনোক্সাইড, এই দুইটা নিয়ে একটু কথা বলি। এই দুইটা হচ্ছে যতগুলো গ্রিন হাউস গ্যাস আছে তার মধ্যে মানে বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড তো আছেই, CFC কার্বন মনোক্সাইড, CFCটা বেশি। এখন এই কার্বন মনোক্সাইডটাকে একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে নীরব ঘাতক। এই নীরব ঘাতক বলার কারণটা কি ভাইয়া, এই নীরব ঘাতক বলার কারণ হইতেছে এই যে কার্বন মনোক্সাইডটা গ্যাস, এটার কোনো কি বলে এটার কোনো কালার নাই, এটার কোনো স্মেল নাই, কোনো গন্ধ নাই। ঠিক আছে, এটার কোনো টেস্ট নেই, কোনো কিছুই নেই। এখন আমি যে বলি, সাপোজ আমি যে রুমটার মধ্যে আসি, এখানে অনেক কার্বন মনোক্সাইড চলে আসছে, এখন আমি কেমনে বুঝবো? অন্যান্য গ্যাসের তো বোঝা যেত, একটা স্মেল পাওয়া যায়। আমাদের গ্যাসের চুলার যে গ্যাস থাকে ওটার মধ্যে কিন্তু বিউটেন থাকে, তো এটার একটা স্মেল আছে। ঠিক আছে, এই যে আমাদের CO বা কার্বন মনোক্সাইড, এটার কিন্তু কোনো ধরনের স্মেল নাই, এটা কোনো ধরনের কালার নাই, এটার কোনো স্বাদ নাই। তাহলে আমরা আসলে বুঝতে পারবো না কোথাও যদি কার্বন মনোক্সাইড থাকে। কিন্তু এই কার্বন মনোক্সাইডটা কি করবে, এই কার্বন মনোক্সাইডটা সুন্দর করে আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাকশন করবে, হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাকশন করে কার্বক্সি হিমোগ্লোবিন এরকম টাইপের একটা যৌগ তৈরি করবে, যেটা আসলে আমাদের জন্য খুবই খুবই খারাপ। তাহলে আমাদের কার্বন মনোক্সাইডের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। CFCর যে কথাটা বলবো
মাথায় রাখি এই সিএফসি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনের একটি অণু, মাথায় রেখে, এটা আরেকটু ডিটেলস আছে আমাদের 11-12 উঠলে আমরা পড়বো, বাট এখানে জাস্ট একটু মনে রাখি সিএফসি যে গ্যাস আছে এই সিএফসি এর একটা অণু 10,000 ওজনকে ক্ষয় করতে পারে। আরো যদি আমি ভেঙে বলি, এই ক্লোরোফ্লোরোকার্বন আছে না, এখানে যে ক্লোরো পার্টটা আছে মানে ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনের একটা পরমাণু 10,000টা ওজনকে কি করতে পারে, ক্ষয় করতে পারে। তাহলে বুঝতেছেন সিএফসি গ্যাসটা আমাদের জন্য কত কত বেশি পরিমাণ ডেঞ্জারাস। এই সিএফসি গ্যাস এত বেশি পরিমাণ ডেঞ্জারাস দেখে মোটামুটি 1987 সালে এটা ব্যান করে দেওয়া হয়, যে ভাই আমরা এখন থেকে আর যাই ইউজ করি কম বেশি আমরা সিএফসিটা আর ইউজ কখনোই করব না। সিএফসি আগে কোথায় হইতো, এটা হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে বেশিরভাগ সময় হইতো, তো পরবর্তীতে হচ্ছে এই সিএফসি গ্যাসটা হচ্ছে কমপ্লিটলি রিডিউস করে আনা হয়েছে। এই যে আমরা কমপ্লিটলি রিডিউস বা কমায় আনা হয়েছে, এই কমায় আনতে আনতে বহুত বছর টাইম লাগছে। 2010 সাল থেকে মোটামুটি সবগুলা দেশে সিএফসিতে ব্যান এবং সিএফসিটা কমপ্লিটলি আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো আসলে কেন বললাম, এগুলো হচ্ছে আমাদের এই শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, ভাইয়া অনেক বেশি খারাপ ইফেক্ট আছে এই গ্যাসগুলোর। আচ্ছা ওকে ফাইন, তারপর আমরা সামনের দিকে যাই। সামনের দিকে আমাদের লাস্ট লাইন এটা বলতেছে যে জ্বালানি হিসেবে ইথানল। দেখেন জ্বালানি হিসেবে একটু আগে আমি বলছিলাম যে মিথেন ইউজ করা হয়, তারপর হচ্ছে আমাদের বিউটেন ইউজ করা হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখি বিউটেন। আচ্ছা, জ্বালানি হিসেবে তাহলে কি ইউজ করা হয়, মিথেন ইউজ করা হয়, তারপর হচ্ছে আমাদের বিউটেন, প্রোপেন, এগুলো মোটামুটি সবগুলাই ইউজ করা হয়। এখন জ্বালানি হিসেবে এগুলো ইউজ করার কারণে আমাদের প্রচুর পরিমাণে কি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। তার মানে এখানে এনভায়রনমেন্টাল ইস্যু আছে। প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টাল ইস্যু আছে, তখন জ্বালানি হিসেবে আমরা বেশ অল্টারনেটিভ খুঁজতেছি। আচ্ছা এগুলো বাদে আমরা কি কি ইউজ করতে পারি, তখন আমরা দেখলাম যে জ্বালানির সাথে বা ফর এক্সাম্পল আমি যদি বলি মিথেনের সাথে হচ্ছে আমরা কি ইউজ করব, ইথানল ইউজ করব। ইথানল কি, CH3CH2OH। এই ইথানল ইউজ করার কারণে যেটা হবে, ইথানল হচ্ছে আমরা পোড়াবো আগের মতোই বায়ুর অক্সিজেনের সাথে পোড়াবো। অক্সিজেনের সাথে পোড়াইলে এখানে আমাদের সেম কার্বন ডাইঅক্সাইড এবং কি তৈরি হবে, পানি তৈরি করবে। আমরা যদি এই বিক্রিয়াটাকে সমতাকরণ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে কত লাগবে, এখানে হচ্ছে 3 দুগুণে 6, দেখি আমরা এখানে কত লাগে, এখানে যদি 2 দেই এবার হোপফুলি মিলছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ইথানল আছে, এই ইথানল হচ্ছে আমরা কি করব, বায়ুর অক্সিজেনের সাথে পোড়াবো। তাহলে ইথানলকেও কি হিসেবে ইউজ করা যেতে পারে ভাইয়া, কি বলে এটাকে, জ্বালানি হিসেবে ইউজ করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আমরা নর্মালি জানি যে বাসের যে জ্বালানি সেটা হচ্ছে পেট্রোল বা ডিজেল ইউজ করা হয়। এই পেট্রোল বা ডিজেলের সাথে হচ্ছে আমাদের 10% ইথানল মাঝে মাঝে মেশানো হয়, 10% ইথানল মাঝে মাঝে মেশানো হয়, যাতে আমাদের এগুলোর কারণে ক্ষতিটা কম হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়াশোনা। আচ্ছা একটু যদি সামারি করে নিয়ে আসি, টোটাল আসলে আমরা কি কি পড়লাম। ফার্স্টে আছে হচ্ছে আমাদের রাসায়নিক শক্তির ব্যবহার। এখান থেকে আমরা মনে রাখবো কি, এই টোটাল আজকে যা পড়লাম এই সেকেন্ড লেকচার, এটা বেশিরভাগই রিডিং পড়ার মতন। ঠিক আছে, বই থেকে আমরা রিডিং পড়বো বেশি। এখানে জ্বালানি পড়াইছি, আমরা কোন জ্বালানি পড়াইছি, মিথেন পড়াইছি, প্রোপেন, তারপর হচ্ছে বিউটেন, পেন্টেন, এগুলো পড়ানো যায়, কোনো সমস্যা নাই। জ্বালানি, আতশবাজিতে জ্বালানি হিসেবে থাকে কয়লা এবং সালফার থাকে, ফসফরাস থাকে, তো এগুলাকে হচ্ছে আমাদের জ্বলতে বা পুড়তে সাহায্য করে হচ্ছে আমাদের কোনটা, KNO3 বা KClO3। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলছিলাম ড্রাই সেলের কথা। ড্রাই সেল কোথায়, শুষ্ক কোষ, টিভির রিমোটে থাকে। তার কি বলে এটাকে, টিভির রিমোটের মধ্যে থাকে যে ব্যাটারি হিসেবে, টিভি রিমোটের ব্যাটারিতে থাকে, তারপর হচ্ছে টর্চ লাইটের ব্যাটারিতে থাকে, মানে মোটামুটি ব্যাটারিগুলোর মধ্যে থাকে। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়। ড্যানিয়েল সেলের কথা বলছিলাম, যেটা হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ, আমরা এটা পরে পড়বো। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়। ড্যানিয়েল সেল হচ্ছে একটা টাইপ অফ গ্যালভানিক সেল, এটা কোথায় থাকে, বাস বা ট্রাকের ব্যাটারিতে থাকে।
বাস বা ট্রাকের ব্যাটারিতে থাকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে বলছিলাম যে সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড, আমরা না অ্যাকচুয়ালি গাছ বা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিয়েকশন করে আমাদের গ্লুকোজ তৈরি করে, রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে। তারপর হচ্ছে আমরা বলছিলাম অ্যাসিড বৃষ্টির কথা। অ্যাসিড বৃষ্টি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিয়েকশন করে কার্বনিক অ্যাসিড, এখানে সালফার ট্রাই, তারপরে হচ্ছে আমাদের সালফিউরিক, সালফিউরাস, নাইট্রাস, তারপরে নাইট্রিক, এই অ্যাসিডগুলো তৈরি করে। এগুলো হচ্ছে আমাদের বাতাসের কি বলে এটাকে, সরি বাতাসের না, মানে বৃষ্টির পানির সাথে মিশে সেটা হচ্ছে আমাদের লঘু অনেকগুলো অ্যাসিড তৈরি করে, যেগুলো আমাদের স্কিনের ক্ষতি করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বলছিলাম ফটোকেমিক্যাল স্মোক, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস সূর্যালোকের উপস্থিতিতে কুয়াশার মতো তৈরি করে, ঠিক আছে, কুয়াশার মতো তৈরি করে। তারপরে শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব, এখানে আমরা পড়ছিলাম স্পেসিফিকলি সিএফসির কথা, কার্বন মনোঅক্সাইডের কথা, ঠিক আছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিন হাউস ইফেক্ট। তারপরে ফাইনালি হচ্ছে আমরা বলছিলাম জ্বালানি হিসেবে আমরা কিছু অল্টারনেটিভ খুঁজতেছিলাম, সেই অল্টারনেটিভ হচ্ছে আমাদের একটা ইথানল ইউজ করতে পারি। এই ইথানল দিয়ে হচ্ছে আমরা একটু এখানে লিখে দিই, স্পিরিট স্পিরিট বার্নারে হচ্ছে আমরা ইউজ করি, অথবা আমরা হচ্ছে বায়োফুয়েলে ইউজ করি, ঠিক আছে। এগুলো মোটামুটি আমাদের এমসিকিউর জিনিস। এখানে আমাদের আরো একটা জিনিস এমসিকিউর জন্য একটু মনে রাখি, আরো একটা আমরা নতুন একটা স্লাইড নিই, হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য। সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যখন কার্বন ডাইঅক্সাইডের কথা বলছি, তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইডের কথা বলছি, সালফার ট্রাই অক্সাইডের কথা বলছি, এই যে আমাদের প্রত্যেকটা জিনিস আছে, এই প্রত্যেকটা জিনিসই আমাদের মোটামুটি ভাবে ক্ষতিকর। এখন মোস্টলি ক্ষতিকর হচ্ছে আমাদের এখানে বলছিলাম সিএফসি, যেটা ব্যান করে দেওয়া হয়েছে। তারপর একটা আছে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড নিয়ে আমাদের বইয়ে একটা এমসিকিউ আছে, এটা আমরা দেখব। সেটা হচ্ছে যে জ্বালানি পোড়ানোর কারণে 21.3 বিলিয়ন 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে। ক্যান ইউ ইমাজিন যে ভাইয়া 21.3 বিলিয়ন কেজি না, কিন্তু 21.3 বিলিয়ন টন। বিলিয়ন মানে কি? বিলিয়ন মানে 100 কোটি। এত পরিমাণ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা যে তৈরি হচ্ছে, এটা আমাদের পরিবেশের উপর অনেক বাজে ইফেক্ট আছে, এটা আমরা জানি। বাট এখানে আমরা এমসিকিউর জন্য মনে রাখবো যে ভাইয়া 21.3 বিলিয়ন টন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কিসের কারণে? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে। কিসের কারণে হচ্ছে? জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হচ্ছে। এটা মাস্ট আমরা এমসিকিউর জন্য খেয়াল রাখবো। তাহলে আজকের লেকচার আমাদের এতটুকু থাকবে। আমরা হোপফুলি খুবই ফাস্ট থার্ড লেকচারটা দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।